ভাষা সংস্কার ও বাঙালি চেতনার বিকৃতি, আহমদ শরীফ, বাংলাদেশ। এই প্রবন্ধটি আলোচনা করব। আলোচনা একটু বড় হতে পারে, কারণ একটা ভিডিওতে সামগ্রিক আলোচনাটা শেষ করবার প্ল্যান আছে। দেখা যাক। প্রথমে দেখে নিই একটু ভাষা সংস্কার মানে কি, আর তার চেতনার বিকৃতি কিভাবে ঘটছে, এই প্রসঙ্গেই তো প্রবন্ধটা। অতএব সেই নামকরণের মধ্যে যে জিনিসটা আছে, নামকরণের সার্থকতা প্রবন্ধের পড়ে না কখনো। আমি শুধু শব্দটা ধরে এই প্রবন্ধটার বিষয়বস্তু আলোচনার চেষ্টা করছি একটুখানি। সংস্কার শব্দের অর্থ কী? সংস্কার শব্দের অর্থ হলো যে জিনিসটা এতকাল ধরে চলে আসছে তার মধ্যে যখন বিকৃতি বা তার মধ্যে যখন কোনো বিভিন্নতা বা বিরূপতা দেখা দিতে শুরু করেছে, তখন সেটাকে সুন্দরভাবে সংস্কার করা হয় বা সুন্দরভাবে সেটাকে ঠিক ঠিকানায় নিয়ে আসা হয়। এটাকে বলা হয় সংস্কার। যেমন আমরা দেখব বৈদিক সাহিত্যের যেরকমভাবে সংস্কৃত ভাষার উৎপত্তি হয়েছে, যেখান থেকে বৈদিক ভাষা একটা ভাষা ছিল, সেই ভাষার মধ্যে বিভিন্ন মৌখিক ক্ষেত্রে বিকৃতি যখন আসতে শুরু হলো, তখন পণ্ডিতেরা শুরু করলেন ব্যাকরণ রচনা করতে, এবং তখন সেই ভাষাকে সংস্কার করা হলো। যেহেতু বৈদিক ভাষাকে সংস্কার করা হলো, সেই জন্য ব্যাকরণের বাঁধনে বাঁধার পর সেই ভাষাটার নাম হলো সংস্কৃত ভাষা। ঠিক আছে? তো এখানেও সেরকমই একটা শব্দ আছে, ভাষার সংস্কার। প্রাবন্ধিক আহমদ শরীফ যে জিনিসটা এখানে চাইছেন সেটা হলো ভাষার কিভাবে সংস্কার করা সম্ভব, বা ভাষা যে বিকৃত পথ ধরেছে বা যাদের দ্বারা বিকৃত হতে শুরু করেছে সেই জায়গাটাকে ধরিয়ে দেওয়া এবং ভুলটাকে সংশোধন করে দিয়ে নিজ পথে বা মূল স্রোতে ফিরিয়ে আনার কাজটা তিনি করছেন। বাঙালি চেতনার বিকৃতি। দেখো, যদি শরীর যদি খারাপ হয় তাহলে পরে ওষুধ খেয়ে শরীর ঠিক হয়। যদি মন খারাপ হয় তাহলে পরে কিভাবে ঠিক হবে? আর মনের থেকে যদি চেতনা বা মানুষ চিন্তা পদ্ধতিই যদি পাল্টে যায় বা নষ্ট হয়ে যায়, তাহলে তার কি করে হবে? সেটা তো সারানো সব থেকে মুশকিল। বাঙালি চেতনার বিকৃতি ঘটানোর প্রচেষ্টা চলছে বা ঘটিয়ে দেওয়া হচ্ছে যে ক্ষেত্রে, সেইটা এখানে বলা হচ্ছে যে চেতনার বিকৃতি হচ্ছে। যাই হোক, আমি প্রবন্ধ ধরেই আলোচনা করব, তবে প্রথম যে স্তবকটা আছে, স্তবক বলা ভুল, প্রথম যে প্যারাগ্রাফটা আছে সেইটুকুটা এই প্রবন্ধের ভূমিকা বলা যেতে পারে। অতএব এইটা আমি আলোচনার মধ্যে রাখছি না, এটা তোমরা পড়ে নেবে, কোনো অসুবিধা নেই। যে কথাটা হলো, সংকট সমস্যা দুই প্রকার। কি কি না, পরিহার্য ও অপরিহার্য, অমোঘ এবং কৃত্রিম বা আরোপিত। যেটা পরিহার্য এবং অপরিহার্য, যেটা অমোঘ এবং কৃত্রিম বা অমোঘ এবং কৃত্রিমভাবে আরোপিত। পরিহার্য মানে যেটাকে বাদ দেওয়া যায়, আর যেটা অপরিহার্য মানে মেনে নিতেই হবে, কিছু করার নাই, দৈব দুর্বিপাক বলা যেতে পারে। অমোঘ মানেও তাই, দৈব দুর্বিপাক টাইপের, যেটাকে স্বীকার করতেই হবে, কিছু করার নেই। যেমন বৈদিক ভাষা পরম্পরাক্রমে বিকৃত হতে হতে পাল্টাতে পাল্টাতে সংস্কৃততে এসে দাঁড়িয়েছিল। পণ্ডিতেরা ভাবলেন যে সংস্কৃতকে বেঁধে দিই তাহলে সংস্কৃত টিকে যাবে। সংস্কৃত টিকে গিয়েছেন ঠিক কথা, কিন্তু সঙ্গে সঙ্গে একটা মৌখিক ভাষা চেঞ্জ হতে হতে আজ বিভিন্ন স্তর পরম্পরায় প্রাকৃত, অপভ্রংশ, অবহট্ট ইত্যাদি ধরে ধরে আজ আমরা বিভিন্ন প্রাদেশিক বাংলা, হিন্দি, মারাঠি, তামিল, বিভিন্ন ভাষার মধ্যে আমরা আজ এসেছি। এটা অমোঘ, এটা অপরিহার্য, একে ত্যাগ করা যাবে না, এটা স্বাভাবিক। কিন্তু অস্বাভাবিক কোনটা, পরিহার্য কোনটা, যেটা বা কৃত্রিম কোনটা? কৃত্রিম মানে হলো যেটা ন্যাচারাল নয়, যেটা স্বাভাবিক নয়, যেটাকে বাইরে থেকে আরোপ করা হচ্ছে, তাই তো? এখানে প্রাবন্ধিক যে কথাটা বলেছেন সেটা হলো, আর্থিক সামাজিক মান যশ খ্যাতি ক্ষমতা দর্প দাপট প্রভাব প্রতিপত্তি অর্জনের লক্ষ্যে নিতান্ত অজ্ঞ অনক্ষর উদাসীন লোককে প্রেরণা, প্রণোদনা, প্ররোচনা, উত্তেজনা, উদ্দীপনা বা উস্কানি দিয়ে ব্যক্তিক বা দলীয় স্বার্থ বা প্রতিষ্ঠা অর্জন করার মতো অমানবিক প্রচারণায় মিথ্যাকে তথ্য ও ঘটনারূপে চালু করার মতো অপকর্ম অপরাধ। আমি যখন শুধুমাত্র আমার ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্য একটা গোটা জনসমাজকে, তথাকথিত অশিক্ষিত, নিরক্ষর, অজ্ঞ, যাদের জিওপলিটিক্স জানা নেই, যাদের রাজনৈতিক পরিস্থিতি জানা নেই, যারা রাজনীতির বোঝে না, যারা
আমার ভেতরে কি চলছে তার হীন মানে উদ্দেশ্যটা বুঝতে পারে না, না বুঝে যখন আমার জন্য তারা জীবনপণ সংগ্রাম করতে উদ্যত হয়, এবং তারা মরলে আমার কিছু যায় আসে না, কিন্তু তারা বাঁচলে বা যে যে আন্দোলন করছে সেখান থেকে আমার অনেক স্বার্থ সিদ্ধি হয়ে যাবে। এই যে আমার ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্য অপরে যখন ঝাঁপিয়ে পড়ছে, তখন সেটা হলো অপকর্ম এবং সেটা হলো অপরাধ। ঠিক আছে? নিজের ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করাটা, অপরের ঘাড়ে বা অপরের কাঁধে বন্দুক রেখে ফায়ার করাটা অন্যায় কাজ। বাংলা ভাষার প্রচ্ছন্ন শত্রু বাঙালি সত্তার অভিন্নতা বিনাশে প্রয়াসী প্রচ্ছন্ন প্রবল শত্রু আজও রয়ে গেছে। আমরা জানি বাংলাদেশে স্বাধীন বাংলাদেশে, আজকের বাংলাদেশে, তখন বাংলাদেশ পরাধীন ছিল, পাকিস্তান সরকারের আন্ডারে ছিল। সেই সময় বাংলাদেশে একটা ভাষা আন্দোলন, ভাষা বাঁচাও, উর্দু হটাও বাংলা বাঁচাও, এই আন্দোলন যে হয়েছিল, সেই আন্দোলন কিন্তু সমস্ত বাঙালি সমাজ যে ঝাঁপিয়ে পড়েছিল সেটা কিন্তু নয়। একদল শিক্ষিত যুবক, একদল সাধারণ মানুষ, দেশের সিংহভাগ মানুষ, তারা ঝাঁপিয়ে পড়েছিল ঠিক কথা, কিন্তু সমস্ত মানুষ ঝাঁপিয়ে পড়েনি। একদল মানুষ শুধুমাত্র নিজেদের মুনাফা লাভের জন্য এই আন্দোলনকে দমিয়ে দিতে চেয়েছিল। আমরা কবর নাটকে সেটা পড়েছি। কবর নাটক যদি যারা পড়েছো তারা জানো যে সেখানেও কিন্তু ভাষা আন্দোলনকারী যুবকদেরকে নেতা হাফিজের মতো লোকেরা, ইন্সপেক্টরের মতো লোকেরা কিন্তু রাত্রের অন্ধকারে লাশগুলোকে গুম করে দেওয়ার একটা কাজ চালিয়ে যাচ্ছে, তাই না? এবং ইভেন আজকের বঙ্গদেশে না, আজকের পশ্চিমবাংলাতে, আমাদের ভারতবর্ষের পশ্চিমবঙ্গতেও কিছু কিছু নেতা এই জঘন্য স্বার্থ সিদ্ধি করারই একটা চক্রান্ত চলছে। সেটা তোমরা ফেসবুকে হয়তো শুনতেও পারো। যাই হোক, আমি রাজনৈতিক মন্তব্য করতে চাই না, এটা জঘন্য কাজ, এটুকুই বলছি। প্রাবন্ধিকের সুরে সুর মিলিয়ে, আমারও কথা নয়। তারপর যেটা হলো যে এটাকে অপরাধ বললেন, এবং প্রচ্ছন্ন শত্রু তাদেরকেই বলছে যারা যে পাতে খাচ্ছে সে পাতটাকে ফুটো করবার ঠিকা নিয়ে নিয়েছে, তাদেরকে প্রচ্ছন্ন শত্রু তকমা দিচ্ছেন তিনি। যারা বাঙালির সত্তা মানে হলো বাংলা, আমি হিন্দু কি আমি মুসলিম কি আমি বৌদ্ধ কি আমি শিখ কি আমি কোন জাতি, আমি উঁচু জাতি কি আমি নিচু জাতি, আমি ছেলে না মেয়ে না আমি থার্ড জেন্ডার, এ সমস্ত কিছু নয়। আমি বাংলা ভাষাভাষী মানুষ, আমার খাদ্য, আমার আচার অভ্যাস, পোশাক পরিচ্ছদ, বলন চলন, ঢং রীতি, সমস্ত কিছুতে, সংস্কার কুসংস্কার, সমস্ত কিছুতে যে বাঙালি আনা, এইটাই হলো বাঙালি সত্তা। ঠিক আছে? বাঙালি সত্তার অভিন্নতা প্রয়াস, এইটার অনেকে বিরোধিতা আজও করছেন, সেদিনও করেছেন। সেখান থেকেই তো প্রাবন্ধিক লিখছেন প্রবন্ধ। যাই হোক, আজও রয়ে গিয়েছে, কথাটা সত্য, কথাটা খুব জলজ্জান্তভাবে সত্য, ফেসবুকে ঘুরছে এখনো। মা জন্ম দেয়, ভূমি জন্ম মুহূর্ত থেকেই কোল দেয়, লালন পালন করে জন্ম জীবন মৃত্যু, আশ্রয় ধাত্রী ধরিত্রী এর কোলেই। তাই মানি জন্মভূমি নয় শুধু, মায়ের বাড়া মাতৃভূমি। মায়ের প্রয়োজন ফুরোয়, মাতৃভূমি মৃত্যুর পরেও দরকার হয়। মা আমাদের যে কথাটা বলতে চাইছেন, এটা বিশ্লেষণের দরকার নেই, তবু একটুখানি বলি। মা জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গড়ীয়সে, শ্রীরামচন্দ্র এই কথাটা বলছেন তাঁর জন্মভূমি সম্পর্কে, তাঁর অযোধ্যা ভিটা সম্পর্কে এই কথাটা বলেছেন, যে জন্মভূমি হলো স্বর্গের চেয়েও বাড়া। এই কথাটাই আজকে এখানে বলছেন প্রাবন্ধিক, যে মায়ের থেকেও বড় হলো মাতৃভূমি। কেন না, মায়ের একটা লিমিটেশন আছে, তার এজ লিমিট আছে, তার দায়িত্ববোধের লিমিট আছে, কর্তব্য পালনের একটা লিমিট আছে। কিন্তু আমি মরে যাওয়ার পরেও হিন্দুদেরকে এই মাটির ওপরেই, মাটি থেকে উৎপন্ন দ্রব্য দ্বারাই পুড়িয়ে ফেলা হয়। কারো কোনো ক্ষেত্রে সবকে কি বলে ওটাকে কবরস্থ করা হয়। আবার মুসলিমদের তো পার্মানেন্টলি কবরস্থ করাই হয়, মাটির গর্ভেই তো শায়িত করা হয়। তাহলে মাতৃভূমির প্রয়োজন মৃত্যুর পরেও হয় মানুষের। আর বেঁচে থাকার প্রতিটি পদে তো মাটিই দরকার, মাতৃভূমিকেই দরকার।
আজ আমরা তাই কেবল বাংলা ভাষার কথাই বলবো। 18 শতকের শেষ পাদ অর্থাৎ 1701 থেকে 1800, এটা হলো 18 শতক। তার শেষ পাদ অর্থাৎ শেষার্ধ 1751 থেকে 1800 পর্যন্ত। 18 শতকের শেষ পাদ মানে 1757 সালে পলাশির যুদ্ধ হচ্ছে এবং সেখানে ইংরেজরা জয়ী হয়ে ভারতের এক প্রকার শাসক হিসেবে তারাই পরিচিত হচ্ছে। তো সেই সময় থেকেই বলা যাচ্ছে মোটামুটিভাবে। 18 শতকের শেষ পাদ থেকে 20 শতকের প্রথম পাদ, 20 শতকের প্রথম পাদ মানে হলো 1901 থেকে 2000 পর্যন্ত, যেটা সেই শতকটাকে বলা হচ্ছে 20 শতক। 20 শতকের প্রথম পাদ মানে হলো 1901 থেকে 1950 পর্যন্ত, এই সময়কালটা হলো প্রথম পাদ। তো 1950 তো নয়, 1947 ধরে নিতে হবে, কারণ ভারত সেই সময় স্বাধীন হয়েছে এবং ভারত স্বাধীনের সময় দুটো দেশ রূপে ভারতবর্ষ বিভক্ত হয়েছে। তো এই সময়টা ক্লিয়ার টাইম। তাহলে 18 শতকের শেষ পাদ থেকে 20 শতকের প্রথম পাদ অবধি বেঙ্গল প্রেসিডেন্সি। বেঙ্গল প্রেসিডেন্সি কেন না, ইংরেজ সরকার যখন বা কোম্পানি যখন আমাদের ভারতবর্ষে শাসন করতে শুরু করলো, তখন গোটা ভারতবর্ষ যেখানে যেখানে তাদের রাজত্ব ছিল সেই সমস্ত এলাকাগুলোতে তারা প্রেসিডেন্সি অর্থাৎ ভাগ করে নিয়েছিল। একটা হলো বেঙ্গল প্রেসিডেন্সি, একটা মাদ্রাজ প্রেসিডেন্সি, আর একটা বোম্বাই প্রেসিডেন্সি। এগুলো তিনটে উল্লেখযোগ্য প্রেসিডেন্সি। তো বেঙ্গল প্রেসিডেন্সি তাদের ইংরেজদের খুব একটা প্রিয় জায়গা ছিল। যাই হোক, বেঙ্গল প্রেসিডেন্সির উর্দুভাষী মুসলিম নেতাদের স্বার্থবুদ্ধি কোনো জাতির নয়, কতিপয় হাতে গোনা কিছু মানুষের স্বার্থবুদ্ধি চরিতার্থ করার জন্য। কি বলছে যে মুসলিম নেতাদের স্বার্থবুদ্ধি প্ররোচিত প্রচারণার ফলে দেশের বৌদ্ধ হিন্দুজ নিম্নবর্ণ মানে হলো বৌদ্ধ এবং হিন্দু জাত এই কমিউনিটি থেকে আগত নিম্নবর্গের, নিম্নবিত্তের আর ক্ষুদ্র ও তুচ্ছ ঘরানা পেশাজীবী অজ্ঞ অনক্ষর স্বল্প শিক্ষিত মুসলিম সমাজে একটা ধারণা বদ্ধমূল হয়ে যাচ্ছিল। যাই হোক, কী বলতে চাইলেন, ধারণাটা কি পরে বলছি। ব্যাপারটা হলো যে এই যে প্রায় 200 বছর ব্যবধানকাল, 1757 থেকে 1947 পর্যন্ত, এই যে এই সময়কালটা, এই সময়কালের মধ্যে বেঙ্গল প্রেসিডেন্সিতে থাকাকালীন অবস্থিত উর্দুভাষী অর্থাৎ বাংলাদেশ, বঙ্গবিহার, উড়িষ্যা এই যে বেঙ্গল প্রেসিডেন্সির আওতায় পড়ছে, এখানকার উর্দুভাষী মুসলিম নেতাদের স্বার্থবুদ্ধিকে প্ররোচিত মানে হলো সেটাকে ইন্ধন দিয়ে সেটাকে বাড়িয়ে তোলার যে একটা ব্যাপার, সেটা তাকে প্রচারণার ফলে দেশের এই যে বৌদ্ধ এবং হিন্দুজ নিম্নবর্গের, নিম্নবিত্তের ক্ষুদ্র ও তুচ্ছ ঘরানা মানে তথাকথিতভাবে নিচু পেশায় থাকা মানুষদের, অজ্ঞ মানে হলো যার কোনো জ্ঞান নেই, পুঁথিগত জ্ঞান নেই, তাদের অজ্ঞ বলা হচ্ছে। অনক্ষর মানেও তাই, যাদের অক্ষর জ্ঞান নেই, স্বল্প শিক্ষিত মুসলিম সমাজে একটা ধারণা বদ্ধমূল হয়ে যাচ্ছিল। কি ধারণা না, যে বাঙালি দুস্থ দরিদ্র নিঃস্ব নিরন্ন গ্রামীণ মুসলিমরাও তুর্কি মুঘল শাসক গোষ্ঠীর কেবল স্বজাতি নয়, জ্ঞাতীয়, এবং তারা ব্রিটিশ পূর্বযুগে ধনী মানী শিক্ষিত ও সংস্কৃতিমান ছিল। এই ধারণাটা পুশ করা হলো যে কি না, আমরা এক সময় অনেক বড় ছিলাম। একটা দেখো, আমাদের কলেজে, জঙ্গিপুর কলেজের একটা দেওয়ালে লেখা আছে, যে জাতি তার ইতিহাস ভুলে যায় বা ইতিহাসকে অস্বীকার করে ফেলে সেই জাতির অগ্রগতি মুশকিল। এই কথাটা খুব মূল্যবান একটা কথা, সম্ভবত বাবা সাহেব আম্বেদকরের বাণী হিসেবে সেখানে উল্লেখ করা আছে। ইতিহাসকে ভোলা যাবে না, তার মানে এই নয় যে আমি মিথ্যা ইতিহাস যেটা আমার নেই সেটাও আমি বাড়িয়ে বাড়িয়ে বলবো, তার ফলে আমার উন্নতি হবে, সেটাও কিন্তু নয়। যে মিথ্যার দরকার নেই, যেটুকু সত্য সেইটুকু প্রচার করো, যেটুকু সত্য সেইটুকু আমার গর্বের বিষয় হোক, সেটুকু আমি মাথায় তুলে রাখবো। কিন্তু মিথ্যা বললে যেদিন মিথ্যা ধরা পড়বে সেদিন আমি নিঃস্ব হয়ে যাব, তাই না? এখানে যেটা হচ্ছে, বেঙ্গল প্রেসিডেন্সি উর্দু ভাষাভাষী মুসলিম নেতারা তাঁরা প্রচার করছেন যে কাদের মধ্যে প্রচার করছেন, হিন্দু বৌদ্ধ যে মুসলিমদের মধ্যে, কনভার্টেড হিন্দু এবং বৌদ্ধ জাতি থেকে কনভার্টেড যে মুসলিম সম্প্রদায়, তথাকথিত নিরক্ষর অজ্ঞ এবং স্বল্প শিক্ষিত মুসলিম সমাজ, তাদের মধ্যে কি প্রচার করছেন না, প্রচার করছেন এইটা যে এরা সেই তুর্কি এবং মুঘলদের বংশধর ছিল, এবং কি তুর্কি মুঘল শাসক গোষ্ঠীর কেবল স্বজাতি নয়, স্বজাতি মানে হলো নিজের জাতি,
বা নিজের বংশ থেকে উৎপন্ন, এটুকুই নয়, বলছে জ্ঞাতীয়, মানে খুব কাছের আত্মীয় কুটুম্ব বিশেষ। এবং তারা ব্রিটিশ পূর্ব যুগে ধনী মানি শিক্ষিত সংস্কৃতিমান ছিল, এবং ব্রিটিশ শুরু হওয়ার আগে তারা খুব ধনী ছিল, শিক্ষিত ছিল, মানি ছিল, সংস্কৃতিমান ছিল। এই কথাটা প্রচার করা হচ্ছে। থাকলে ভালো, ক্ষতি তো কিছু নেই। লোকের ভালো হোক, সকলের মঙ্গল হোক, সবাই এগিয়ে থাকুক, এটাই তো ভালো। কিন্তু এই ইতিহাসটা তো মিথ্যা না? এই ইতিহাসটা মিথ্যা হওয়ার কারণে মিথ্যার ফানুস বেশি দূর ওড়ে না। মিথ্যার ফানুস একটা সময় পর মাটিতেই সেই ফিরে আসে। যাই হোক, যেটা বলছিলাম, ব্রিটিশ সরকার পাদ্রী ও ব্রিটিশ সহকারী ও সহযোগী হিন্দুরাই হিন্দুর ভাষা বাংলা মুসলিমদের উপর 19 শতকে চাপিয়ে দিয়েছে। কি বললেন আর একবার পড়ি, যে ব্রিটিশ সরকার অর্থাৎ ইংরেজ সরকার ততদিনে চলে এসেছে, এই 200 বছর কাল, 190 বছর, 200 বছর কাল ব্রিটিশ সরকার পাদ্রী অর্থাৎ দুই রকম হতে পারে। ব্রিটিশ পাদ্রী যদি হয় তাহলে পরে খ্রিস্টান ধর্মের প্রচারক, আর হিন্দু পাদ্রী, যেহেতু এই প্রবন্ধতে হিন্দু ব্রাহ্মণদেরকেও পাদ্রী বলা হয়েছে এক এক জায়গায়, সেজন্য আমি বলছি পাদ্রী বলতে হিন্দু ব্রাহ্মণও হতে পারে, ইসলাম খ্রিস্টান পুরোহিতদেরও বলা হতে পারে পাদ্রী। ব্রিটিশ সহকারী অর্থাৎ ব্রিটিশদের যারা সাহায্য করেছে বা সহযোগিতা করেছে এদেশের ভাষা শিখতে, এদেশের শাসন প্রণালী শিখতে, এদেশের অনেক কিছুতে, সহকারী। সহযোগী হিন্দুরাই হিন্দুর ভাষা বাংলা, হিন্দুর ভাষা, নট অনলি বাঙালির ভাষা তিনি বলছেন না, বলছেন হিন্দুর ভাষা, হিন্দুর ভাষা বাংলা মুসলিমদের উপর 19 শতকে, বাংলার মুসলিমদের উপর 19 শতকে চাপিয়ে দিয়েছেন। 19 শতকে চাপিয়ে দেওয়া হয়েছে এটা বলছে। এটা 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 প্রাবন্ধিক লিখছেন ঠিকই, কিন্তু এই ধারণাটা কাদের? ওই যে 19 শতকে এই যে বেঙ্গল প্রেসিডেন্সির উর্দুভাষী মুসলিম নেতা, তাদের এটা বক্তব্য ছিল। এই রকমভাবে ভুলভাল তথ্য দিয়ে তাদেরকে একটা মিথ্যার কি বলবো, মিথ্যার স্বর্গীয় রাজ্য বা ইউটোপিয়া রাজ্যে একটা প্রতিস্থাপিত করার যে একটা প্রয়াস, যার ফলে তারা ফানুসের মতো উঠছে, এই প্রচেষ্টাটা হয়েছে। যাই হোক, যেটা বলছেন যে 19 শতকে চাপিয়ে দিয়েছে কারা? না, ব্রিটিশ সরকার, ব্রিটিশ পাদ্রী, হিন্দুরা আর হিন্দু সহযোগী লোকেরা, এই সমস্ত জাতি। ফলে কি হলো, একটা জনগোষ্ঠী তারা কিন্তু এদের প্রতি বিদ্বেষ ভাবাপন্ন হচ্ছে, যেটা বলবেন প্রাবন্ধিক পরবর্তীকালে। একটা বড় কমিউনিটি তাদেরকে লেলিয়ে দেওয়া হচ্ছে অপর একটা কমিউনিটির বিরুদ্ধে, যেন জঘন্য একটা রাজনীতির খেল শুরু হয়েছে সেই 19 শতকের প্রথম থেকেই। যাই হোক, আর কি বলে, রাজ্যচ্যুত শিক্ষিত মুসলিমরাও চাকরিচ্যুত হলো। যারা রাজ্যচ্যুত অর্থাৎ বলছেন তাদের মতে হলো যে এই বঙ্গদেশে ইসলামদের একটা বেশ বড় একটা ছিল, রাজ্য ছিল, চাকরি টাকরি ছিল, এই সমস্ত বলছেন। তার জন্য বলছেন রাজ্যচ্যুত হয়ে শিক্ষিত মুসলিমরা চাকরিচ্যুত হলো। জায়গির, ওয়াকফ সম্পত্তি, আইমা সম্পত্তির ঋত হয়ে কাজীর পদ হারিয়ে, কাজী মানে হলো মুসলিম পুরোহিত, যদি বলা যায় এই ভাষায় তাহলে মুসলিম পুরোহিত, কাজীর পদ হারিয়ে ইংরেজিকে প্রশাসনিক ভাষা করায় ফার্সি জানা উকিলরা, আরবি ফার্সিতে কাজ চলতো অনেক কাল পর্যন্ত, এখনও হয় উকিল আদালতে, ফার্সি জানা উকিলরা পেশাচ্যুত হয়ে অজ্ঞ অনক্ষর দরিদ্র হয়ে যায়। এটা একটা সুন্দর যেন এজেন্ডা ফিট করা হয়েছিল এক সময়। কি না, বলা হচ্ছে যে মুসলিমরা কেন পরাধীন ভারতবর্ষতে বা ভারত স্বাধীন হতে হতে এই মুহূর্ত পর্যন্ত আস্তে আস্তে কেন মুসলিমদের এত দুরবস্থার পিছনে কারণটা কি না? কারণ হলো এইটাই যে তারা, হিন্দুরা এবং ইংরেজরা একসাথে চক্রান্ত করে মুসলিমদের হাত থেকে রাজ্য ছিনিয়ে নিয়েছে, ক্ষমতা ছিনিয়ে নিয়েছে, চাকরি ছিনিয়ে নিয়েছে, ওয়াকফ সম্পত্তি ছিনিয়ে নিয়েছে, জায়গির ছিনিয়ে নিয়েছে, আইমা সম্পত্তি ছিনিয়ে নিয়েছে, কাজীর পদ পর্যন্ত ছিনিয়ে নিয়েছে। আর কি বলছে যে ইংরেজরা তাদের প্রশাসনিক ক্ষেত্রে আরবি ফার্সি ব্যবহারের জায়গায় সেখানটা পর্যন্ত ছিনিয়ে নিয়েছে। ফলে তারা পেশাচ্যুত হয়ে পড়লো এবং তার ফলে দরিদ্র হয়ে গেল। এই কথাটা বলা হচ্ছে এখানে, হলো। এবং প্রজন্মক্রমে এভাবে উপার্জনে বঞ্চিত, মানে
প্রজন্মের পর প্রজন্ম তারা যেন বঞ্চিতই থেকে গেল। কি সুন্দর একটা কথা, যে মানুষ কি পড়ে পড়ে মার খেতে অভ্যস্ত, না মানুষ পড়ে পড়ে মার খায়? আমাদের শরীরের মধ্যে আমাদের বিবর্তনবাদ বলছে এটা, যে আমরা বানর থেকে বা গরিলা থেকে বা যাই থেকেই হই না কেন, সেই বন্য জীব থেকে আমরা মানুষ আজকে এত সভ্য, তথাকথিত সভ্য হিসাবে আজকে আমরা সমাজ তৈরি করতে শিখেছি, একে অপরের সাথে যোগাযোগ করতে শিখেছি, কথা বলতে শিখেছি, লিখতে শিখেছি, মোবাইল এআই তৈরি করে ফেলে দিলাম, এত দূর পর্যন্ত চলে এলাম যে মানুষ কোনো দিন বনে জঙ্গলে অন্য প্রাণীর মার খায়নি, সে তার মানে সে এত সুন্দর মিথ্যে কথার মধ্যে চক্করে ঘুরবে যে পড়ে পড়ে মার খাবে, শুধু যে কোনো দিন প্রতিবাদ করবে না, একদল মেরে যাবে আর সে মার খেতেই থাকবে আর নিজেকে অনজ্ঞ নিরক্ষ বেচারা হিসেবেই প্রতিপন্ন করবে। এটা কি হতে পারে কখনো? এটাই এখানে প্রশ্ন করছেন প্রাবন্ধিক, যেন যে এইটাই সেই উর্দুভাষী বেঙ্গল প্রেসিডেন্সির নেতারা, তাঁরা এই কথাটা প্রচার করছেন। প্রজন্মক্রমে এভাবে বঞ্চিত হতে হতে পিতৃ সম্পত্তি বন্টনে দরিদ্রতর হয়ে বাংলার মুসলিম সমাজ অজ্ঞ অনক্ষর হৃৎসম্পন্ন ঐতিহ্য বিস্তৃত হয়ে দুস্থ দরিদ্র কি বলছে দরিদ্রতর হয়ে বাংলার মুসলিম সমাজ অজ্ঞ অনক্ষর হৃৎসম্পন্ন ঐতিহ্য বিস্তৃত দুস্থ দরিদ্র নিঃস্ব নিরন্ন কুলি মজুর বর্গা চাষিতে পরিণত হয়েছে। আর প্রতিবেশী হিন্দুরা ব্রিটিশ কৃপায় করুণায় দয়ায় দাক্ষিণ্যে আশ্রয়ে প্রশ্রয়ে পোষণে ও সহযোগিতায় অর্থ সম্পদের মালিক হয়ে মুসলিমদের মালিক মণি প্রভু শাসক শোষক হয়ে দাঁড়িয়েছে শহরে বন্দরে নয়, কেবল গাঁয়েগঞ্জেও। এটা কথা, এইটা প্রচার সর্বস্বতা। মানুষের মগজের ভিতরে কত সহজে ইমোশনকে যদি অস্ত্র করে ভরে দেওয়া যায়, পুশ আপ করে দেওয়া যায়, তাহলে পরে সে তো সারা জীবন এইভাবেই ভুলেই থাকবে, তাই না? যদি মানুষের ইমোশনকে যদি ভুল কাজে লাগানো যায়, তাহলে পরে সে অন্ধ হয়ে পড়বে। এই কাজটা এখানে করা হচ্ছে। সেই সময় মুসলিম সমাজের একদল মানুষকে অশিক্ষিত, যে সমাজের খবর রাখে না, না রাখাটাই স্বাভাবিক, যে কাজে ব্যস্ত, যে সংসার প্রতিপালনে ব্যস্ত, তাদের মধ্যে এই রকম একটা ভুল বা ভ্রান্তির বীজকে এত নিপুণভাবে পুঁতে দিয়ে তারা, যারা পুঁতেছে সেই শিক্ষিত নেতারা, তারা নিজেদের সংসার, নিজেদের সমাজ, নিজেদের প্রতিপত্তিকে বাড়িয়ে নিয়েছিল, তাই না? এই কথাটা প্রাবন্ধিক এখানে তুলে ধরলেন। এবং পরের স্তবকে যেটা, পরের প্যারাগ্রাফে যেটা বলছেন, এসব মিথ্যার জাল, এই শব্দটা কোট করতে হবে, মিথ্যার জাল একালে ঐতিহাসিক তথ্য প্রমাণ দিয়ে ছিন্ন করেছেন অনেকেই অনেক লেখায়। এই যে এই জিনিসগুলো, যেগুলো এতকাল বেঙ্গল প্রেসিডেন্সির উর্দুভাষী নেতারা বলে এসেছেন মুসলিম সমাজের সাধারণ মানুষের মধ্যে, সেগুলো যে মিথ্যা, সেগুলো যে একদম গাঁজা, বিশুদ্ধ স্রেফ গাঁজা, সেটা প্রমাণ হয়েছে, সেটা প্রাবন্ধিক বলছেন, আজকের দিনে প্রমাণ হয়ে গিয়েছে। এখানে এসবের পুনরুক্তি নেই, সম্ভব নয়, তবে কয়েকটি কথা সূত্র হিসেবে আমাদের মনে রাখতে হবে। এবার প্রকৃত সত্যটা কি, সেটা প্রাবন্ধিক তুলে ধরছেন এইখানে। 23 মিনিট তো হয়ে গেল, যাক পড়ি। যাদের আগ্রহ থাকবে তারা গোটাটাই অবশ্যই শুনবেন। বলছেন যে মনে রাখা দরকার, তারপর তিনি কিছু কিছু প্রকৃত সত্য সম্পর্কে যে পয়েন্ট আউট করছেন সেগুলো বলছেন। 1 নম্বর পয়েন্টে রেখেছে, ইতিহাস বলে। ইতিহাস কি বলে না, তুর্কি মুঘল আমলেও দেশজ মুসলিমরা নিম্নবর্ণের, নিম্নবর্গের, নিম্নবিত্তের ঘরানা বৃত্তিজীবীই ছিল। কখন? তুর্কি মুঘল আমলে। তুর্কি আমল কখন? 1202 সাল, 1200 যে সময়টাই হোক না কেন, ওই 1200 মানে ত্রয়োদশ শতাব্দীর একদম প্রথম লগ্ন। তারপর এসেছে পঞ্চদশ বা ষোড়শ শতাব্দীর প্রাকলগ্নে এসেছে মুঘলরা, তাই তো? তুর্কি মুঘল আমলেও, মানে ইংরেজ শাসন শুরু হওয়ার কত বছর আগে, প্রায় 1757 যদি প্রথম শুরু হয়, তাহলে পরে 1200, 1700, মানে 500, 550 বছর আগে
500-550 বছর আগেও দেশজ মুসলিম মানে এদেশে এই বঙ্গে বসবাসকারী মুসলিমরা, যারা বাইরে থেকে এখানে আসেনি, যারা তুর্কি মুঘলের হাত ধরে এখানে আসেনি, যারা এখানকারই মানুষ কনভার্টেড হয়ে মুসলমান হয়েছে, তাদের কথা বলা হয়েছে। তারা নিম্নবর্গের, নিম্নবর্ণের, নিম্নবিত্তের ঘরানার বৃত্তিজীবী ছিল। এটা প্রাবন্ধিক বলছেন ইতিহাস থেকে তুলে। আর কি বলছেন না, তারা বর্ণ হিন্দুর শাসনে প্রশাসনেই ছিল এবং বর্ণ হিন্দুদের দ্বারাই শাসিত হচ্ছিল, প্রশাসনেই ছিল। বর্ণ হিন্দুরাই ইংরেজ আমলের মতো তখনও শিক্ষিত, প্রশাসক, চাকুরে, মহাজন, ভৌমিক, অর্থ সম্পদ ও ক্ষমতার অধিকারী ছিল এবং বর্ণ হিন্দুরা স্বাভাবিকভাবে উচ্চ সমাজের ছিল। দেখো, যেখানে যে সমাজের মানুষ বেশি থাকবে সেইখানে তো সেই কমিউনিটি একটু উচ্চবিত্ত হবে। যেখানে যারা শাসন করছে এবং যাদের বাহুল্য যে সম্প্রদায়ের বা যে জাতির, সেখানে তো তাই হবে, তাই না? আরব কান্ট্রিতে যদি যাওয়া যায় তাহলে সেখানে যদি দেখা যায় তাহলে তো সেখানকার শেখ যারা আছেন, তাঁরাই তো বড় বড় মানে বিত্তবান, ধনীবান এইরকমই তো হবে, তাই না? যদি কোনো খ্রিস্টান দেশে যাওয়া যায় তাহলে সেখানকার মানুষরাই তো সাধারণত যেটা আদি বড় লোক বলছে সেটা তো হওয়াটাই স্বাভাবিক। যাই হোক, কী বলছিলাম, যে বর্ণ হিন্দুরা শাসন করছে, শোষণ করছে, যা করছে, মারামারি, ধরাধরি, শাসন, ভালোবাসা, যাই করুক না কেন, এখানকার হিন্দু সমাজরা এটা ছিল। তারা সুযোগ সুবিধা কম পেয়েছে বলেই হয়তো কনভার্টেড হয়েছে, এটা স্বাভাবিক, ইতিহাসকে তো অস্বীকার করার উপায় নেই। 2 নম্বর বলছে যে পৃথিবীর কোথাও এ শতকের আগে, এ শতক মানে 20 শতকের কথা বলা হচ্ছে বা একবিংশ শতাব্দীর কথা বলা হচ্ছে, 1921 থেকে 1999, মানে তিনি বিংশ শতাব্দীর মানুষ, অতএব স্বাভাবিকভাবেই 20 শতকের কথাই বলা হচ্ছে। বলছে যে 20 শতকের আগে শিক্ষিত শতে শতে কোথাও মিলত না। বাঙালি মুসলিমদের এবং তাদের জ্ঞাতি শূদ্রদের মধ্যেও শিক্ষার ঐতিহ্য ছিল না। এ কথাটা ইতিহাস থেকে তিনি বলছেন, যে স্বাভাবিকই, মানুষ শিক্ষার ঐতিহ্য ছিল না মানে এই নয় যে বোকা মূর্খ ছিল। একটা লোকাল ল্যাঙ্গুয়েজ ছিল, একটা লোকাল শিক্ষা ছিল, একটা নিজস্ব সংস্কৃতি ছিল, সেই সংস্কৃতির দ্বারা তারা শিখছেন, তাই না? বর্ষাকালে এখনও আমরা আকাশের দিকে তাকিয়ে ওয়েদার রিপোর্ট না দেখলে পরে বলতে পারবো না যে আজকের বিকেলবেলায় ঝড় হবে কি জল হবে। কিন্তু একজন প্রাচীন মানুষ, বয়স্ক মানুষ, তিনি আকাশের দিকে তাকাবেন, একবার মাটির দিকে তাকাবেন, একবার গাছগাছড়ার দিকে তাকাবেন, তিনি বলে দেবেন আজকের বিকেলের রিপোর্টটা কি হতে পারে। সম্ভাব্য রিপোর্ট আলিপুর থেকেও দেয় আবহাওয়া দপ্তর, সম্ভাব্য রিপোর্ট আমাদের দাদু ঠাকুরদা যারা আছেন তারাও দিচ্ছেন, এবং হেরফের সেই রকমই হয়, ওইটুকুটাই, যতটুকু মেশিনে হয় ততটুকু মুখে। কি করে? তার মানে লোকাল ল্যাঙ্গুয়েজ একটা ছিল, একটা শিক্ষার ব্যাপার ছিল, কিন্তু পুঁথিগত শিক্ষা এই রকম ঘরে ঘরে ছিল না। পুঁথিগত শিক্ষা আজ থেকে 50 বছর আগেও যদি দেখা যায় ঘরে ঘরে গ্র্যাজুয়েট ছেলে মেয়ে ছিল না, কিন্তু আজ ঘরে ঘরে গ্র্যাজুয়েট কেন, এমএ পিএইচডি করা ছেলে মেয়েও ঘরে ঘরে চলে আসছে, এমএ এমবিএ করা। তাহলে প্রাবন্ধিক এই কথাটা বলছেন যে বাঙালি মুসলিমদের মধ্যেও, শূদ্রদের জ্ঞাতিদের মধ্যেও কিন্তু এরকম প্রচুর শিক্ষিত ছেলে মেয়ে ছিল না। তাই রাজ্য হারানোর অভিমানেও ব্রিটিশ বিদ্বেষ বসে মুসলিম ইংরেজি শিক্ষা গ্রহণ করেনি, এ তথ্যে কোনো সত্যতা নেই। রাজ্য হারিয়ে গেল, চাকরি চলে গেল, বাবার চাকরি চলে গেল, নিজের কাজ হারিয়ে ফেললো, এই সমস্ত কারণে যে তারা বিদ্বেষবশত তুমি আমাকে খেতে দাওনি বা তুমি আমার সুযোগ কেড়ে নিয়েছো, তবে আমি তোমাকে চর্চাই করবো না, এইটা ভুল কথা। মুসলিমরা ইংরেজি শিক্ষা গ্রহণ করেনি, এটা ভুল কথা। বরং উর্দুভাষী শাসক গোষ্ঠী, কঠিন কথা একটা বলছেন প্রাবন্ধিক এখানে, বরং উর্দুভাষী শাসক গোষ্ঠী ইংরেজি শিক্ষা গ্রহণ শুরু করে ইংরেজি রাষ্ট্রভাষারূপে চালু করার পরিকল্পনা গ্রহণের আগে, বলছে উর্দুভাষী শাসক গোষ্ঠী ইংরেজি শিক্ষা গ্রহণ শুরু করে ইংরেজি রাষ্ট্রভাষা রূপে চালু করার পরিকল্পনা গ্রহণের আগেই। ইংরেজিকে রাষ্ট্রভাষা পরিকল্পনার আগেই সাধারণ যারা নেতা আছেন তারা নিজেরাই ইংরেজি শিখতে শুরু করেছেন।
কিন্তু তার শাসন যাদের ওপর করছেন তাদের বলছে যে তাদের মধ্যে বিদ্বেষটাকে জিইয়ে রাখছেন। কি ভারতবর্ষ যখন স্বাধীন হচ্ছে, স্বাধীনতার একটা ইতিহাস বলি একটুখানি, ইতিহাসেরই কথা হচ্ছে, ভারতবর্ষ যখন স্বাধীন হচ্ছে সেই সময় ভারতবর্ষ স্বাধীনতার সময় বেশ কয়েকটা মুসলিম কি বলবো রাজা ছিলেন, মুসলিম রাজা ছিলেন আমাদের ভারতবর্ষে বিভিন্ন এলাকায়, মধ্যপ্রদেশেও ছিল, ছত্তিশগড় বিভিন্ন এলাকাতে, মহারাষ্ট্র ইত্যাদি জায়গাতে ছিল। তাঁরা রাজঘরানার মানুষ, তাঁরা এগিয়ে থাকা মানুষ। আমি চাইবো সবসময় আমার কমিউনিটি বলো বা আমার যারা অনুসারী হয় বা আমাকে যারা ফলো করছে তাদের আমি সুখ সুবিধা চাইবো। মুসলিম শাসক গোষ্ঠী থাকা সত্ত্বেও কিসের জন্য সেই এলাকার মুসলিম জনসমাজের, যেখানে মুসলিম শাসক সেখানকার প্রজারাও বেশিরভাগ সংখ্যায় মুসলিম হবে, এটাই স্বাভাবিক। তো সেখানকার মানুষরা শিক্ষিত নয় কেন? কেন তারা পিছিয়ে পড়লো? কোথা থেকে তারা পিছিয়ে পড়লো? ইংরেজদের প্রতি তাদের বিদ্বেষ হতে পারে, কিন্তু তারা কিসের জন্য এগিয়ে এলো না? তারা তাদের নিজের কমিউনিটিকে শিক্ষা দিল না কেন? যেখানে নবাব, বিভিন্ন অঞ্চলের নবাবরা পর্যন্ত ছিল মুসলিম কমিউনিটি। আমাদের মুর্শিদাবাদের লালবাগ যদি যাওয়া যায়, সেখানেও নবাবের শাসন এক সময় ছিল। নবাবরা তো আইয়াসি করে গিয়েছে কীরকম, সে তো আমরা দেখতেই পাচ্ছি এখনও পর্যন্ত জল করছে। কিন্তু তার আশপাশে কেন এত ঝোপড়পট্টি? কেন এত ছোট ছোট ঘর? কেন সেই মুসলিম কমিউনিটির মানুষদের মধ্যে শিক্ষার আলো প্রবেশ করেনি? কেন তাদেরকে এইরকমভাবেই জীবনযাপন করতে হচ্ছে আজও? তাই না? এটা প্রশ্ন। তো কোথাও প্রাবন্ধিক মানে বলে না যে প্রাবন্ধিক এমন একটা জায়গায় হাত দিয়ে ধরেছেন যেটাতে তার ব্যথা। প্রাবন্ধিক বলছেন এটা কারোর দোষ নয়, এটা মুসলিম সাধারণ জনগণের দোষ নয়। সে বেচারা কি করবে? আগের চাকাই যদি গাড্ডার দিকে নিয়ে যায়, তাহলে পিছের চাকাতে তো যেতেই হবে, কিছু করার নেই। নবাব আব্দুল লতিফ প্রমুখের ইংরেজি শেখা নয় কেবল, যে আব্দুল লতিফ সাহেব ইংরেজি শিখছেন সেটাই নয়, মুর্শিদাবাদের নবাব 1824 সনে ইংরেজি স্কুল প্রতিষ্ঠার জন্য ব্রিটিশ সরকারের প্রতি আবেদনও জানান। করছেন সাধারণ মানুষরা, এমন নয় যে সমস্ত ক্ষেত্রেই যে করছেন না তা কিন্তু নয়, করছেন অনেকে, যে ইংরেজি শিক্ষার প্রচার প্রসারের দিকে নিয়ে যাওয়ার জন্য যাচ্ছে। এবার প্রচার প্রসারে কে যাচ্ছে? যারা শিখেছে তারাই যাচ্ছে। তার মানে সমস্ত মানুষকে তো ভুল বোঝাচ্ছে ঠিকই, কিন্তু একদল মানুষ সেখান থেকে বেরিয়ে আসছে। যাই হোক, আরও একটা সাক্ষ্য হলো 1857 সনে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হওয়ার পর 1860 সন থেকেই উর্দুভাষী প্রশাসক গোষ্ঠীর লোকেরা ইংরেজি শিক্ষা গ্রহণ করতে থাকে। প্রমাণ হলো কলকাতা বিশ্ববিদ্যালয়ের ক্যালেন্ডার। কলকাতা বিশ্ববিদ্যালয় কিন্তু বলছে যে 1857 সালে প্রতিষ্ঠা হলো, 1860 সাল থেকে কিন্তু মুসলিম সমাজের লোকেরা বা মুসলিম সমাজের ছাত্ররা সেখানে অ্যাডমিশন নিচ্ছে, এটা বলছে। ব্রিটিশ বিদ্বেষ বশে ইংরেজি শিক্ষা গ্রহণে বাধা থাকলে আরবি ফার্সি শেখার জন্য কলকাতার মাদ্রাসা, হুগলি কলেজ বা অন্যত্র বাঙালি মুসলিম শিক্ষার্থী নিবেদনেও মিলল না কেন? যদি ইংরেজি শিক্ষা গ্রহণে যদি বাধাই থাকবে, তাহলে পরে আরবি ফার্সি শিখবার জন্য তো ওখানে যেতে পারতো, হুগলি কলেজ বা মাদ্রাসায় যেতে পারতো, সেখানে তো কেউ অ্যাডমিশন নেয়নি। তার মানে ইতিহাসকে এখানে বিকৃত করা হয়েছে, ইতিহাসকে এখানে দুমড়ে মুচড়ে পরিবেশন করা হয়েছে যে ইংরেজ সরকার তাদেরকে সুযোগ দেয়নি, ইংরেজ সরকার হিন্দুদেরকেই শুধুমাত্র সুযোগ দিয়েছে। ইংরেজ সরকারকে পা চেটেই বলতে পারো বা পা টিপে বলতে পারো বা তোষণ করেই বলতে পারো যে হিন্দুরা তাদের চাকরিকে ছিনিয়ে নিয়েছে, তা তো নয়। বাস্তব তো এটা না, ইতিহাস তো তাই বলছে, প্রাবন্ধিক তো তাই বলছেন। হিন্দু বৌদ্ধজ মুসলিম মানে হলো হিন্দু থেকে কনভার্টেড মুসলিম, বৌদ্ধ থেকে কনভার্টেড মুসলিম। হিন্দু বৌদ্ধজ মুসলিম সমাজে আরবি ফার্সি শিক্ষিতের সংখ্যা বাড়েনি, কখনো দরিদ্র ছিল বলে এবং শিক্ষার ঐতিহ্য ছিল না বলে খুব কম লোক সাক্ষর ও শিক্ষিত ছিল তুর্কি মুঘল যুগে। চিরকালই তারা নিরক্ষরই ছিল, শুধুমাত্র যে সুযোগ সুবিধা পায়নি বলে আরবি ফার্সি শিক্ষিতের সংখ্যা বাড়েনি তা কিন্তু নয়, যেটা চলেই আসছে। 4 নম্বর পয়েন্টে তিনি বলছেন, 4টে পয়েন্ট আমি আলোচনা করব কারণ 34 মিনিট হয়ে গিয়েছে।
একটা ভিডিওতে বাকি 4টে আলোচনা করব। 4 নম্বর পয়েন্টে বলছেন আব্দুল করিম সাহিত্য বিশারদ, তিনি একজন বাংলাদেশের বিশাল বড় স্কলার। তার প্রচুর কি বলবো, আমাদের যেমন অসিত কুমার বন্দ্যোপাধ্যায়ের বাংলা সাহিত্যের ইতিহাসের উপর বই আছে, সেই রকম তাঁর প্রচুর গবেষণাধর্মী লেখালেখি আছে। তো সে আব্দুল করিম সাহিত্য বিশারদ, তিনি মধ্যযুগে মুসলিম লিখিত কাব্যের ও ধর্ম সাহিত্যের হাতে লেখা পাণ্ডুলিপি পুঁথি সংগ্রহ করে পুঁথি সংগ্রহ করে ও পরিচিতি লিখে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন যে দেশজ মুসলিমরা 15-16 শতক থেকে বাংলায় সাহিত্য চর্চা করছেন বিশুদ্ধ বাংলায় হিন্দুর মতোই। ইতিহাস এইখান থেকে শুরু হচ্ছে। এবার 15-16 শতক মানে ফার্স্ট সেমেস্টারে যখন তোমরা পড়েছো খুব ভালো করে জানো যে পঞ্চদশ শতাব্দের প্রথম লগ্নে আমরা পেয়ে যাচ্ছি শ্রীকৃষ্ণ কীর্তনের মতো একটা কাব্য। পঞ্চদশ শতাব্দীর প্রথম লগ্নেই আমরা পেয়ে যাচ্ছি শ্রীকৃষ্ণ কীর্তনের মতো একটা গুরুত্বপূর্ণ কাব্য। সেই কাব্যের ভাষার সাথে ইউসুফ জোলেখা নামক একটা কাব্য, মুসলমান কবির লেখা একটা কাব্য। সে ইউসুফ জোলেখা সম্ভবত শাহ মোহাম্মদ শগীরের লেখা। হ্যাঁ, শাহ মোহাম্মদ শগীর, তিনি কবিতার নাম লিখে শাহ মোহাম্মদ শগীর। তিনি তাঁর কাব্য রচনা করছেন এই সময়, মোটামুটি শ্রীকৃষ্ণ কীর্তনের কিছু আগে তো নয়, কিছু পরবর্তী সময়ের মধ্যেই এটা আমরা কাব্যটা পাচ্ছি। তাহলে মুসলমান মানুষরাও, ধর্মীয় দিক থেকে যারা মুসলিম সংস্কৃতির, তারাও কিন্তু বাংলা ভাষায় সাহিত্য চর্চা শুরু করে দিয়েছেন বহু আগে থেকেই। সাহিত্য তখনই সৃষ্টি করা সম্ভব হয় যখন বাড়িতে পড়াশোনার একটা রেওয়াজ থাকে। আর পড়াশোনার রেওয়াজ আছে মানে হলো সেখানে শিক্ষা গ্রহণের এবং শিক্ষা বিতরণেরও একটা পরিসর ছিল। শুধুমাত্র হিন্দু কমিউনিটি নয়। আর তখন তো ইংরেজদের কোনো চিহ্নই ছিল না ভারতবর্ষে। চিহ্ন থাকলে পরেও শাসক তো ছিল না। যাই হোক, যেটা বলছিলাম, কি বলেন, 14-15 শতকে শুধু তাই নয়, রামায়ণ মহাভারত থেকেই উপমাদি অলঙ্কারও জোগাড় করেছেন তাঁরা। রামায়ণ মহাভারত কৃত্তিবাস ওঝা, কাশিরাম দাস পরবর্তীকালের, এবং আগে অনেকেই কবি লিখেছেন, কবীন্দ্র পরমেশ্বর, শ্রীকর নন্দী, তাঁরা যে লিখছেন, চন্দ্রাবতী তিনি লিখছেন, অনেকেই মহাভারত লিখছেন। তাঁদের কাব্য থেকে এই মুসলিম কবিরা ইন্সপায়ার্ড হচ্ছেন, উপমা অলঙ্কার এই সমস্ত সংগ্রহ করছেন। মানে কি শুধু কি ওইটুকুটাই সংগ্রহ করছেন? না, তার মানে হলো সেই কাব্যটাকে তারা পাঠও করছেন। এই যে উর্দুভাষী নেতারা, বেঙ্গল প্রেসিডেন্সির উর্দুভাষী নেতাদের কথা প্রাবন্ধিক বললেন এখানে, তাঁরা স্বার্থ সিদ্ধি করার জন্য হিন্দু মুসলিমের মধ্যে একটা ফাটাফাটি তৈরি করা, মারামারি, রায়ট একটা সৃষ্টি করতে চাইছে। কারণ যত বিবাদ বেঁধে থাকবে তত তাদের দোকানটা ভালোভাবে চলবে। যত বিবাদ বেঁধে থাকবে তত তাদের যারা অনুগামী তারা অন্ধ হয়ে থাকবে, তারা চোখে দেখবে না ঠিকভাবে। যদি চোখে না দেখে তাহলে নিজের অধিকার ছিনিয়ে নেবে না, আর অধিকার ছিনিয়ে না নিলে পরে তারা দরিদ্রই থাকবে, পাচাটা হয়েই থাকবে। তারা ফুলে ফুলে উঠবে। নেতারা প্রাবন্ধিক দেখাচ্ছেন যে বিভেদ এরা তৈরি করেছে, সেটা 15-16 শতাব্দীতেও কিন্তু বঙ্গে যখন মুসলমান আগমন ঘটে গিয়েছে, সেই সময়েও আমাদের বঙ্গদেশে এই উদারতার নীতি প্রচলিত ছিল। বাংলা ভাষাতেই চর্চা করছেন সাহিত্য, ইউসুফ জোলেখার মতো কাব্য রচনা করছেন শাহ মোহাম্মদ শগীর, এবং তাঁদের কাব্যতে উঠে আসছে রামায়ণ মহাভারত ইত্যাদি বিভিন্ন হিন্দু কাব্য, হিন্দু দেবদেবীর নাম। সপ্তদশ শতাব্দীর কবি, তার নাম হলো দৌলত কাজী। তিনি তো তার কাব্যের যে সংস্কৃতিকে তুলে ধরেছেন পুরোপুরি হিন্দু সংস্কৃতি। তিনি তার কাব্যে যে বর্ণনা দিয়েছেন হিন্দুদের বিবাহ, হিন্দুদের কালচার, হিন্দুদের পোশাক আশাক, হিন্দুদের খাদ্যাভ্যাস, হিন্দুদের সমস্ত কিছুকে তুলে ধরেছেন। কি করে সম্ভব যদি উদারতা না থাকবে? যাক, 14-15 শতকে শাহ মোহাম্মদ শগীর, 16 শতকে নবী বংশের রচয়িতা সৈয়দ সুলতান, তিনিও বাংলাতেই কাব্য রচনা করছেন। সৈয়দ সুলতান তিনি নবী বংশ লিখছেন, মুসলিম সংস্কৃতির কথা লিখছেন, কিন্তু লিখছেন বাংলাতে, আরবি ফার্সিতে নয়, বাংলাতে লিখছেন। আর কি লিখছেন? 17 শতকে আলাওল
দৌলত উজির বাহরাম খাঁ কাজী দৌলত, মানে দৌলত কাজী যিনি, প্রভৃতি সব কবি একালের বঙ্কিম রবীন্দ্রনাথের মতো ভাষাই প্রয়োগ করেছেন তাদের রচনায়। সাধু ভাষা ব্যবহার করছেন, কবিতার সাধু ভাষা তারা ব্যবহার করছেন এবং বাংলা ভাষায় পিওর বাংলায় লিখছেন। আমি শিওর যদি তোমাদের কোনো দিন সুযোগ হয় দৌলত কাজীর লেখা লোরচন্দ্রানী বা সতী ময়না নামে যে কাব্যটা আছে সেটা পড়ে দেখবে, পিওর বাংলা, অসাধারণ বাংলা এবং অসাধারণ তার বর্ণনা শক্তি। তোমার মনেই হবে না যে এই কাব্য যদি প্রথমে রসুল বন্দনা বলে অংশটুকু না থাকতো, তোমার মনেই হবে না যে কোনো মুসলিম লেখকের রচনা। এত সুন্দর, এত মানে কি বলবো, এত গভীরভাবে বিশ্লেষণ করা আছে হিন্দু সংস্কৃতিকে। উদারতা না থাকলে পরে, মেলামেশা এরকম অবিচ্ছিন্ন অবিরল ধারায় না থাকলে পরে, একজন আরেকজনের প্রতি ভালোবাসা না থাকলে পরে, ঘুষ খেয়ে কখনো বড় কাজ করা যায়? ঘুষ খেয়ে কখনো কারোর এইরকম হৃদয় থেকে ভালোবাসা প্রচার করা যায়, লেখা যায়? ছিল তার মানে। আর কি বলছে যে কাজেই ব্রাহ্মণ পাদ্রীরা বাংলা গদ্য তৈরি করেছিল মাত্র, বাংলা পাদ্রীরা ব্রাহ্মণ পাদ্রীরা মানে ব্রাহ্মণেরা এবং পাদ্রীরা, উইলিয়াম কেরির নির্দেশে যে রচনা করছেন যে পাদ্রীরা, তাদের মধ্যে মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার, রামরাম বসু, উইলিয়াম কেরি নিজে, গোলকনাথ শর্মা, রাজীব লোচন মুখোপাধ্যায় প্রমুখ যারা আছেন, তাঁরা বাংলা ফোর্ট উইলিয়াম কলেজকে অবলম্বন করে যে গদ্যের বিকাশটা সাধন করতে শুরু করলো, সেজন্য প্রাবন্ধিক বলছেন ব্রাহ্মণ এবং পাদ্রীরা বাংলা গদ্যটাকে, মানে মুখে যে কথা বলা বলি চলছে সেটাকে, গদ্য ফর্মটাকে তৈরি করেছিলেন মাত্র, বৃদ্ধি করেছিলেন কিন্তু শুধুমাত্র ইংরেজরা, শুধুমাত্র হিন্দু ব্রাহ্মণরা নয়। সেখানে বাংলা ভাষার মূল চরিত্র ও ধারা বিকৃত করতে পারেনি। মানে ইংরেজরা তাদের খুশি মতো যে জোসেফিয়ানা ঢুকিয়ে দেবো সেটাও পারেননি, আবার বাঙালিরা যে তাদের পছন্দ মতন জিনিসগুলোকেই রাখবেন, অপছন্দের জিনিস বা এগুলোকে রাখবেন না, বা অন্য সংস্কৃতির মানুষকে শাস্ত্র পাঠ করতে বা রচনা করতে দেবে না, এটা কিন্তু নয়, এটা ভুল। বিকৃত করতে পারেননি তারা। যে সংস্কৃতি চলে আসছে প্রবহমান কাল ধরে, সেই সংস্কৃতিকে তারা তৈরি করেছিলেন এবং সেই সংস্কৃতি উদার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, প্রযোজ্য। বাংলা ভাষা যে হিন্দুর ভাষা নয় তা আব্দুল করিম সাহিত্য বিশারদ 1903 সালে আল ইসলাম পত্রিকায় সাক্ষ্য প্রমাণ যোগে উচ্চকণ্ঠে নিঃসংশয়ে ঘোষণা করেছিলেন। তিনি সে প্রবন্ধ বলেছিলেন যে বাংলা ভাষা মুসলিমের শুধু মাতৃভাষাই নয়, জাতীয় ভাষা। মাতৃভাষা মানে হলো মায়ের মুখ থেকে শেখা যে ভাষা বা মায়ের কাছ থেকে যে শেখা ভাষা, সেটা শুধু সেটাই নয়, বাঙালির জাতীয় ভাষাও যে বাংলা, এটা তিনি প্রচার করছেন। আর আজকের কিছু মানুষ, আজকের কিছু রাজনীতিবিদ সেই সংস্কৃতিকে গ্রহণ করছে। বেঙ্গল প্রেসিডেন্সিতে একদল উর্দুভাষী নেতারা যে সংস্কৃতি গ্রহণ করে বাংলা ভাষাকে অবদমন করতে চেয়েছিল, বাঙালি সাধারণ তথাকথিত নিরক্ষর মুসলিমদের ইমোশনকে কাজে লাগিয়ে বাংলা ভাষাকে বিচ্ছিন্ন করবার একটা প্রচেষ্টা করেছিল, সেটাকে আজও করা হচ্ছে। যাই হোক, যেটা বলছিলাম, বাংলা সাহিত্য বিশারদ মহাশয়, আব্দুল করিম সাহিত্য বিশারদ মহাশয়, তিনি প্রমাণ করে দেখিয়েছেন যে মুসলিমদেরও মাতৃভাষা নয়, জাতীয় ভাষা হলো বাংলা ভাষা। আবার একই কথা 1918 সালে তিনি দৃঢ়তার সঙ্গেও তাই উচ্চারণ করেছিলেন। এই কথাটি তিনি বললেন প্রাবন্ধিক। এখানে ভিডিও বিশাল বড় হয়ে গেল, আরও 4টে পয়েন্ট আছে, সেই 4টে পয়েন্ট পরের ভিডিওতে আলোচনা করব। আজ এটুকুই থাক। তোমরা আশা করি বুঝতে পারছো, না পারলে পরে আমাকে কমেন্ট করে জানাও। ওকে, ধন্যবাদ।